আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কোন দিকে পিছিয়ে আছে? তাদের নেই কি? তারা প্রযুক্তিগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কৃষির দিক থেকে কোন দিকে পিছিয়ে আছে বলেন? যে একটা দিক দেখান যে এই দিকে পিছিয়ে আছে। তারা দক্ষ জনশক্তি, তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিকে এগিয়ে। যেমন আপনি যদি বিশ্বের সংস্কৃতির কথা বলেন, সবচেয়ে বেশি সংস্কৃতি অর্থাৎ সিনেমায় সংস্কৃতি থেকে ভারত বেশি আয় করে। ভারতের সিনেমা বিশ্বের সকল দেশের মানুষ দেখে থাকে। সে সংস্কৃতির ক্ষেত্রে তাদের সমৃদ্ধ, তাদের সিনেমা দেখে না এমন বিশ্বের কোনো মনে হয় দেশই নেই। এবার আসেন আপনি অর্থনীতির কথা। ভারতের অর্থনীতি একসময় পরনির্ভরশীল ছিল, অর্থাৎ তাদের জাপান সহ বড় বড় রাষ্ট্রের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হতো। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না, কিন্তু সেই ভারত সেখান থেকে ধীরে ধীরে তাদের নিজেদের অর্থনীতির উপর স্বাবলম্বিতা অর্জন করেছে। তারা এখন অন্যের দেশের উপর নির্ভর তাদের করতে হয় না। তারা এখন মেক ইন বাংলাদেশ বা মেক ইন ভারত এই সিস্টেমের ভিতরে চলে এসেছে। অর্থাৎ স্বদেশি পণ্য দিয়েই তারা তাদের সমস্ত ডিমান্ড ফুলফিল করতে পারে। তারা যদি মনে করে আমরা অন্য দেশের কোনো পণ্য নেব না, তাহলে আমরা সমৃদ্ধ হতে পারবো, আমরা খেয়ে পরে বাঁচতে পারবো, সেরকম সক্ষমতা তারা ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। আর এই সক্ষমতা যখন একটা দেশের অর্জন হয়ে যায়, তখন মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, সেই ফান্ডামেন্টাল যে চাহিদাগুলো আছে, সেই চাহিদার ক্ষেত্রে ভারত একটি সমৃদ্ধ শক্তিশালী দেশ। আমি আজকে ওই কথাগুলোই বলবো। আমাদের মৌলিক চাহিদা বলতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা, 5টি সেক্টর। ভালো করে দেখেন, আজকে আমি ভারতের এই 5টা সেক্টরের কীভাবে সমৃদ্ধ হয়েছে, কীভাবে শক্তিশালী হয়েছে, সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন, খাদ্য। ভারত আমি যদি বাংলাদেশের সাথেই তুলনা করি, বাংলাদেশে যে পণ্য 20 টাকা, ভারত সে পণ্য 5 টাকা। ভারতের সেই পণ্য মূল্য মাত্র 5 টাকা। বাংলাদেশের যে পণ্য 150 টাকা, ভারতের সেই পণ্য সর্বোচ্চ 70 টাকা থেকে 80 টাকা। এবং ভারতের যে অঙ্গরাজ্যগুলো, এক একটা অঙ্গরাজ্য আল্লাহ তাআলা মনে হয় একদম স্বয়ং হাতে তৈরি করে দিয়েছে। যেমন যেখানে ফল হচ্ছে, দেখুন ফলই হয়ে যাচ্ছে। আমাদের দেশের আঙ্গুর, আপেল, কমলা লেবু, বেদানা যদি 300 টাকা হয়, ভারতে ওই আঙ্গুর, আপেল, বেদানা মাত্র 100 থেকে 120 টাকা। 100 থেকে 120 টাকা। তো ভালো মানের, পুষ্টি সমৃদ্ধ, সেই মানের ফল আমরা বাংলাদেশে যারা বসবাস করি, ভারতের এই ফলগুলো খাই। যেমন দেখেন, কিছুদিন আগে বাংলাদেশের চালের মূল্য হঠাৎ করে ব্যাপক 5 থেকে 7 টাকা, 8-10 টাকা কেজিতে বেড়ে গেল। কারণ কি জানেন? ভারত বাংলাদেশে চাল রপ্তানি করা বন্ধ করে দিল। ভারত থেকে বাংলাদেশ চাল আমদানি করেই সেই 5 টাকা বা চালের মূল্য কমে গেল। তাহলে এখন বলেন, ভারত থেকে আমদানি করেছে, আমদানি করার পরে বাংলাদেশে 5 টাকা কমে গেছে। অর্থাৎ তাহলে ভারত থেকে কিনছে, যাতায়াত খরচ, ভ্যাট, ট্যাক্স, শুল্ক, এত কিছু দিতে হয়েছে। তাহলে বাংলাদেশের যদি 70 টাকা চাল হয়, তাহলে ভারতে কত? দেখা যায় ওটা 45 থেকে 45 টাকা ওই চালের কেজি। তাহলে ভারত যে খাদ্যপণ্যে, অর্থাৎ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ, এটা কি আর বলার অপেক্ষা রাখে? কিন্তু নয়, একেবারে স্বয়ং সম্পূর্ণ। তাহলে খাদ্যের বিষয়ে আপনারা বুঝছেন কোন খাদ্য। এবং ভারতের মশলা বিশ্বের বিভিন্ন দেশে যায়, এবং মশলার জন্য ভারত বিখ্যাত। ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র বলল যে ডেইরি প্রোডাক্ট নিতে হবে, আমাদের দেশে ডেইরি প্রোডাক্ট তোমার দেশে চালাতে হবে। ভারত বলছে আমরা রেড লাইন ক্রস করবো না, কারণ আমাদের দেশে ডেইরি প্রোডাক্ট আর দুগ্ধজাত যে পণ্যগুলো আছে, সেটা হিউজ উৎপাদন হয় ভারতের। আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে আমরা এক সময় ভারতের গরুর গোশ খাইতাম 80 টাকা 90 টাকা কেজি, 80 টাকা 90 টাকা কেজি। এখনও যদি ভারত থেকে গরু সাপ্লাই দেয় ভারত, তাহলে বাংলাদেশে গরুর গোশের দাম হবে 300-350 টাকা এরকম। তাহলে ভারত এত পরিমাণ গরু উৎপাদিত হয়,
এত পরিমাণ গরু সেখানে আছে, ডেইরি প্রোডাক্ট, ওই দুগ্ধজাত পণ্যে ভারত 6 লাভ, তাদের দুগ্ধজাত পণ্য ভারত মানে ভারত 6 লাভ, এবং ভারত তাদের এই দুগ্ধজাত পণ্য ইউরোপের বিভিন্ন দেশে বা এশিয়ার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কি করে, সাপ্লাই দিয়ে থাকে। কারণ তাদেরকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ডেইরিজাত পণ্য তোমাদেরকে নিতে হবে, তো ভারত নিবে, কোন আপনি এটা কি নেওয়ার কথা? নেওয়ার কথা নয়। তাহলে খাদ্যপণ্যে তারা যে স্বয়ংসম্পূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসেন বস্ত্র শিল্প, তাই তো, খাদ্য বস্ত্র, 5টা বিষয় নিয়েই কথা বলবো। বলছে বস্ত্র, পোশাক শিল্পে ভারত সমৃদ্ধ। আমাদের দেশে মানে ভারতীয় পোশাক মানে বিভিন্ন অনুষ্ঠানের পোশাক বাংলাদেশে পাওয়া যায় এবং কম মূল্যেই পাওয়া যায়। ভারত থেকে মানে ভারত এবং বাংলাদেশের যে পোশাক শিল্প এত সমৃদ্ধ, তাদের কাঁচামাল র ম্যাটেরিয়ালস কিন্তু অধিকাংশ ভারত থেকে আসে। আমরা যে পোশাকটা পরে থাকি এর কোনো না কোনো একটা অংশ ভারত থেকে আসে। ভারত তাদের পোশাক শিল্প সমৃদ্ধ, এবং ভারত বিশ্বের পোশাক শিল্পের ক্ষেত্রে মানে 1 নম্বর, মানে রপ্তানির ক্ষেত্রে 1 নম্বর পজিশনে ছিল। যদিও বর্তমানে ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক চাপিয়ে ভারতের সেই পোশাক শিল্পের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন, একটা বাধার সৃষ্টি করেছে। তারপরেও দেখেন ভারতের এই পোশাক শিল্প কিন্তু সত্যিকার অর্থেই ব্যাপক সমৃদ্ধ, এবং ভারতের পোশাক সেই মানের হয়। মানে বাংলাদেশের ভারতের পোশাক সুলভ মূল্যে সস্তায় পাওয়া যায়, তারপরেও দেখো ভ্যাট ট্যারিফ ম্যারিফ দিয়ে শুল্ক টুল্ক দিয়েই এসে তারপরেও বাংলাদেশের যে পোশাক তার চেয়ে বেশি সস্তায় পাওয়া যায়, তার চেয়ে বেশি কারুকার্য খচিত, সমৃদ্ধ, কাজ করা, মানে ভালো মানের, উন্নত মানের, মানে এইটা আপনি দেখেন বাংলাদেশের রুল কবির রিজভী সাহেব একবার তার বইয়ের বাড়ির থেকে যে শাল মানে নিয়ে এসে, যে ভারত পণ্য বয়কট বলে, তার বইয়ের পণ্যের যে শাল, সেই শালটা এনে কিন্তু পুড়িয়ে দিয়েছে। তাহলে দেখছেন এই শাল মানে বাংলাদেশে উৎপাদন হয় না, বাংলাদেশের শালের চেয়ে ভারতের শাল মানে চাদর যেটাকে বলায় সেটা কিন্তু সমৃদ্ধ, সেটা সুন্দর, সেটা ভালো। এই জন্য বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য। আমি যেই পাঞ্জাবিটা পরেছি, দেখা যায় এই পাঞ্জাবির সুতাটা, তুলাটা বা রঙটা বা কালারটা, এটা দেখা যায় আমাদের ভারত থেকে এসেছে। অর্থাৎ তারা যদি মনে করে, এবং তাদের মানে ব্যবসা বাণিজ্য পোশাক শিল্পের ক্ষেত্রে যে মানে বাংলাদেশও মানে সকলেই তাদের যে ফাইটার, এবং পোশাক শিল্পের ক্ষেত্রে তারা যে সমৃদ্ধ মানে নাম করা প্রতিষ্ঠান তাদের দেশ থেকে যে পণ্য কেনে, সেটা আপনারা জানেন। আর তারা অন্য দেশের পণ্য বা অন্য দেশের পোশাক তাদেরকে আমদানি করে পরতে হয় না। তাহলে বুঝতে পারতেছেন। তাহলে বস্ত্র গেল। এবার চিকিৎসা মানে বিশ্বের নাম করা দেশ ভারতে চিকিৎসা সেবা নিতে আসে। চীন, জাপান, সৌদি বা যে উন্নত আমেরিকার মতো দেশ থেকেও ভারতে আসে চিকিৎসা সেবা নিতে। এবং বাংলাদেশের মতো যারা ছোটোখাটো দেশ আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মানে এ সকল দেশ থেকে মানে মুড়ির মতন যায় এই সময় বাংলাদেশের মতো একটা মানে দেশের, উন্নয়নশীল দেশের মানুষের চিকিৎসা সেবা মানে নেওয়ার জন্য ভারতে যেতে হয়। বেশি দূর বলবো না, এই কিছুদিন আগে আমার এক বন্ধু মানে সরকারি চাকরিজীবী, সে আমাকে ফোন দিয়েছিল। সে এই কিছুদিন আগে ফোন দেয় নাই, বছরখানি আগেও তার সাথে আমার কথা হয়েছে। তার একমাত্র সন্তান, সে মানে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। সেই সূত্রে তার সাথে আমার বেশ কথা হয়েছিল। তখন সে ভারতে অবস্থান করেছিল। আমি বললাম, কী অবস্থা বন্ধু তোমার? বন্ধু ভারতে আসছি, বাংলাদেশ থেকে তো না করে দিয়েছে, বাংলাদেশ বলছে যে এটা সম্ভব না, আমাদের জন্য সম্ভব না। তা ভারতে আছে, ভারতে চিকিৎসা সেবা নিচ্ছি, আমার 6 মাস একটানা এখানে চিকিৎসা সেবা নিতে হবে। 6 মাস চিকিৎসা সেবা নিয়ে এসেছে। রিসেন্টলি আমার সপ্তাহখানি আগে সে আমাকে ফোন দিয়েছিল যে বন্ধু তুমি কোথায়? আমি বলছি আমি তো আছি। তা মানে কী অবস্থা? তা বলছে যে বন্ধু, আমি বললাম যে তোমার ছেলের কী অবস্থা এখন? তাই বন্ধু আল্লাহ মাফ করছে, তার টিস্যুতে আর কোনো ক্যান্সারের কোনো জীবাণু নেই। বলছে যে আপনি নিয়মিত বছর পরীক্ষা করে দেখবেন যাতে আর মানে টিস্যুতে কোনো ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের জীবাণু একেবারে সেখান থেকে চলে গিয়েছে, সে এখন ক্যান্সার মুক্ত আছে। অথচ বাংলাদেশ থেকে এই ছেলেটার আমাদের বাংলাদেশ থেকে ভারতে যাইতে, ঢাকা থেকে বেনাপোলে যাইতে মানে ভাড়া লাগে 600 টাকা। এবার বেনাপোল থেকে যত টাকা লাগে, অর্থাৎ আপনি 10,000 টাকা খরচ করলে আপনি ভারতে চলে যেতে পারবেন। এখন আপনি